স্বাস্থ্য টিভির নিয়মিত আয়োজন ডেন্টাল আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা একজন বিশিষ্ট ডেন্টাল সার্জনের সাথে কথা বলি, আড্ডা দিই, বিভিন্ন রোগ ও তার প্রতিকার নিয়ে কথা হয়, তার ব্যক্তিগত এবং সামাজিক বিষয়গুলো নিয়ে তো বটেই। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মীর নওয়াজেশ আলী রাজীব। কেমন আছেন আপনি? জি ভালো। এই যে মুখের ঘা এবং এটা কতটা ঝুঁকিপূর্ণ, এটা হচ্ছে আমাদের আজকের টাইটেল। তো আমরা প্রথমেই জানতে চাইব যে মুখে ঘা কি কি কারণে হতে পারে। মুখে ঘা কি কি কারণে হতে পারে বললে তো আসলে আজকের পুরো অনুষ্ঠানটাই চলে যাবে। অনেক কারণে হতে পারে। এটা হতে পারে সাধারণ একটা দাঁত থেকে ট্রমা হয়ে, এটা হতে পারে আপনার ইমিউনোলজিক্যাল কোনো কারণে, মানে হরমোন বা অন্য কিছু। হ্যাঁ, এটা হতে পারে আপনার অ্যালার্জিক রিয়েকশনের কারণে, এমনকি কখনো কখনো এটা হতে পারে খুব খারাপ কিছু। সাধারণ ঘা থেকে এটা ইভেন ক্যান্সারের দিকেও টার্ন নিতে পারে। আর এর সাথে আরও জরুরি থাকে আপনার খাদ্যাভ্যাস, কী কী খাচ্ছেন, আপনার ভিটামিনের কোনো কমতি হচ্ছে কি না, তারপরে বিভিন্ন রোগের সাথেও এটা সম্পর্কিত। কোনো কোনো রোগের ম্যানিফেস্টেশন হিসেবেও মুখে ঘা দেখা দিতে পারে, উপসর্গ হিসেবে। যার ফলে কারণ যদি বলতে চাই তাহলে আসলে কারণের শেষ নেই। মূলত হচ্ছে অনেক ধরনের ঘা আছে, আমাদেরকে মূলত বের করতে হবে যে এটা কোন ধরনের ঘা, কি থেকে হলো, এবং তারপরে ভাবতে হবে যে কোন চিকিৎসাটা এটার জন্য পারফেক্ট। তো এইটা কতটা ঝুঁকিপূর্ণ আমরা একটু পরের আলোচনায় আসছি। সাধারণত কামড় লেগে যে ঘাগুলা হয়, মনে করেন যে কারো দাঁত ভাঙা কিংবা দাঁতের মাথা অনেক বেশি তীক্ষ্ণ, হ্যাঁ, সেই জায়গাতে খাদ্যাভ্যাস ত্রুটিও আছে, ঠিক মতো খাওয়ার সময় কালে কামড় লাগছে, ঠিক বুঝতে পারছে না, পরবর্তী সময় ব্যথা অনুভূত হচ্ছে। এইটার যদি ধারাবাহিকভাবে চলতে থাকে এবং যদি তার ধ্যান এদিকে না থাকে তাহলে কি হতে পারে? আপনি যেটাকে বলতে চাচ্ছেন আসলে আমাদের ভাষায় আমরা বলি ট্রমাটিক আলসার, মানে ট্রমা থেকে, একটা আঘাত থেকে ওই ক্ষতটা তৈরি হচ্ছে, সেটা তীক্ষ্ণ দাঁতটাই মূল কারণ। সেক্ষেত্রে সুখবর হচ্ছে প্রাথমিক অবস্থায় এটা কিছুই না। আপনি যদি কারণটা সরিয়ে ফেলেন, মানে তীক্ষ্ণ দাঁতটাকে যদি আপনি মসৃণ করে দেন কিংবা প্রয়োজন বোধে তুলে ফেলেন, সেক্ষেত্রে আপনার ওই ঘাটা ভালো হয়ে যাবে। কিন্তু আপনি যেটা বললেন যে যদি কেউ এটা ওভারলুক করে কিংবা অবহেলা করে, সবচেয়ে খারাপ যেটা হতে পারে, যদিও ভয় পাওয়ার কিছু নেই, এটা অনেকজনের মাঝে লাখে একটা হতে পারে, এটা কিন্তু কখনো কখনো ইভেন ইট ক্যান টার্ন ইনটু এ ক্যান্সার। আচ্ছা, এই যে ক্যান্সার, আমি নেগেটিভটা ধরেই এগোই, কেননা আসলে আমাদের খুব খুব সচেতনভাবে বিষয়গুলো অ্যাভয়েড করে গেলে আমরা আসলে এতটা সচেতন হব না, হ্যাঁ, খুব সঙ্গত কারণেই। তো আমরা যদি ঠিক কঠিনটাই ধরি, হ্যাঁ, মারাত্মক বিষয়টাই ধরি যে ক্যান্সার টার্ন করতে পারে, কি কি কাজ আমরা করলে এই ক্যান্সার থেকে, এই ধরনের ক্ষত থেকে ক্যান্সার যাতে না হয় সেগুলো ঠিক করতে পারবো? প্রথম ব্যাপার হচ্ছে ক্ষতটা তো আসলে রাতারাতি ক্যান্সারে টার্ন নেবে না, এটা অনেক সময় নেবে। সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি যখনই টের পেলেন যে আপনার আঘাত হয়ে আলসারের মতো কিছু হচ্ছে, তখনই আপনার কাছাকাছি যে ডেন্টিস্ট আছেন তার সাথে একটু যোগাযোগ করবেন। তিনি নিঃসন্দেহে দেখেই আপনার যে কারণে আলসারটা হচ্ছে, সেই তীক্ষ্ণ দাঁতটা বলি বা ট্রমার কারণটা বলি, সেটাকে উনি যদি ঠিক করে দেন এবং সাথে প্রয়োজনীয় যদি কোনো ঔষধ লাগে সেটাও যদি আপনি ঠিকমতো নিয়ম মতো খান, পাশাপাশি রেগুলার যত্ন বলতে আমরা যেটা বুঝি মুখের, সঠিকভাবে ব্রাশ করা, সঠিক খাবার খাওয়া এবং সঠিক নিয়ম মেনে ব্রাশ করা, এগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। তাই যদি হয় তাহলে নিয়মিত চেক আপ, যেটা আমরা বলি যে প্রতি 6 মাসে, প্রতি 1 বছরে, এটা অত্যন্ত জরুরি। অত্যন্ত না, আমি বলবো অবশ্যই এটা করা উচিত। একজন সচেতন মানুষ অবশ্যই 6 মাস অন্তর তার ডেন্টিস্টকে দেখাবেন। কিন্তু একটা কথা খুব শোনা যায় যে ডেন্টাল চিকিৎসা আমাদের দেশে অত্যন্ত ব্যয়বহুল, এই জন্য এফোর্ড করতে পারে না অনেকেই। বিষয়টা কি এমন? আমি আসলে এটার সাথে একেবারেই একমত না, তীব্র প্রতিবাদ করতে চাই। নট অ্যাজ এ ডেন্টিস্ট, আমি যখন নিজে রোগী হয়ে যাব তখনও আমি সিম্পলি একটা উদাহরণ দিই আপনাকে।
হয়তো আপনি একটা দাঁত তুলতে যাবেন। জি। আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আপনাকে হয়তো একটা সাধারণ দাঁত তুলতে 500 টাকা দিতে হবে। আপনার কাছে কি এটা খুব বেশি মনে হচ্ছে? অনেকে কিন্তু এটা নিয়ে অভিযোগ করেন যে এটা অনেক বেশি, কেন এত? কেন আমি- এত? আমি শুধু একটু বলি, আপনি একটু যদি ভাবেন যে আপনি হয়তো শুধু দাঁত তোলাটাই ভাবছেন, কিন্তু যিনি দাঁত তুলছেন আপনার, তার যে মেধা শ্রম দীর্ঘদিনের এতদিন ধরে, সাধনা, অভিজ্ঞতা, হ্যাঁ, পড়া, সেটা তো অমূল্য। সেটার মূল্য আমরা ক্যালকুলেশনই করছি না। কিন্তু আপনার আপনার সচেতনতার জন্য বা আপনার সেফটির জন্য এই দাঁত তোলার আগে তাকে কিন্তু অনেক কিছু করতে হয়। কোনোভাবেই যেন আমার জীবাণু আপনার মাঝে না যায়, আমাকে একটা গ্লাভস পরতে হচ্ছে, তাহলে সেটা একটা আমার খরচ আছে। আমি যে ইউনিটটাতে আপনাকে বসিয়ে কাজ করছি সেটার পেছনে একটা ইনভেস্টমেন্ট আছে, বিদ্যুৎ, পানি আছে। আমার সাথে একজন হেল্প করছেন, তার একটা বেতন আছে। এবং তার চেয়েও বড় কথা, যেটা আমি প্রথমে বললাম, যে আপনার সেফটির জন্য আপনি যাতে অন্য কোনো রোগে আক্রান্ত না হয়ে পড়েন এবং আপনার রোগ যেন আমাকে বা অন্য কাউকে আক্রান্ত করতে না পারে, তার জন্য স্টেরিলাইজেশন খুব ইম্পর্টেন্ট, জীবাণুমুক্তকরণ। এই জীবাণুমুক্তকরণ প্রক্রিয়াটা এটাও কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ, ব্যয়বহুল। সবকিছু মিলিয়ে যদি আপনি এখন ভাবেন, এখন একটু ভেবে দেখুন তো 500 টাকা কি আপনার কাছে বেশি মনে হচ্ছে? আসলে প্রত্যেকেরই এই জায়গাগুলো ভাবতে হবে, বুঝতে হবে। আমরা আসলে অনেক বিষয় মাথায় না রেখে চট করে একটা যেটাকে আমরা স্ন্যাপশট বলি, হ্যাঁ, ক্রস সেকশনাল এটা স্টাডিগুলো। আমি আরেকটা বলতে চাই, আসলে এই যে এক্সপেন্সিভ কথাটা, এটা আমার মনে হয় এই ধারণাটা চলে এসেছে পশ্চিমা বিশ্ব থেকে। কারণ পশ্চিমা বিশ্বে এটা প্রচলিত বিশ্বাস যে ডেন্টিস্টরা খুব এক্সপেন্সিভ। আচ্ছা, আমি যদি সিম্পলি একটু আগে আপনাকে যেটা বললাম যে 500 টাকায় আপনি দাঁত তুলছেন, এই একই কাজ যদি আপনি আমেরিকায় করতে যান, কত লাগতে পারে আপনার কি ধারণা? আসলে তো আমি যতদূর জানি যে আমেরিকা বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে তো মানে খুব তাদের কম করে হেলথ হলেও কার্ডই কভার করে না, আলাদা করে এটাকে পে করতে ডেন্টাল, হয়। হ্যাঁ, ডেন্টাল ট্রিটমেন্ট ইন্স্যুরেন্স কভার করে না। এবং একটা দাঁত তুলতে আপনার কম পক্ষে কাছাকাছি $300 কম লাগার কথা না। আপনি জাস্ট এখন এটা বাংলা টাকায় যদি ট্রান্সফার করেন, কত হয় একটু দেখুন, 24,000 টাকারও বেশি। তাহলে 500 টাকা কি খুব বেশি? না, সেই তুলনায় তো নিশ্চয়ই না। আমি আরো একটা জিনিস খুব দেখি, এবং আমি যেহেতু আমি নিজেও একজন প্র্যাকটিশনার, আমি চিন্তা করি যে আসলে এক ধরনের ঐশ্বরিক কৃপা ছাড়া আমাদের দেশে ডেন্টাল প্র্যাকটিসটা করাটা খুব কঠিন হয়ে যেত মনে হয়। বিষয়টা আমি বুঝিয়ে বলছি আমি আপনাকে। বোধহয় একটু একটু বুঝতে পারছি, হ্যাঁ, বলেন। যে একটা দাঁত ফেলতে গেলে যেহেতু দাঁতের সাথে সম্পর্কযুক্ত রক্ত এখানে জড়িত, রক্তবাহিত রোগের বিষয় থাকে, ইনস্ট্রুমেন্ট জীবাণুমুক্ত করবার বিষয় থাকে। কিন্তু দেখেন যে ব্লিডিং ডিসঅর্ডার একটা রোগ, যে আপনি দাঁত ফেললেন, তার ব্লিডিং ডিসঅর্ডার থাকলে তার রক্ত পড়া বন্ধ হবে না। তো এই রোগ যদি কোনো রোগীর থেকে থাকে, আর যদি তার টেস্ট না করে উপযুক্ত ব্যবস্থা না নিয়ে দাঁত ফেলা হয়, তাহলে তার রক্ত পড়তে থাকবে। এবং আমি মোটামুটি নিশ্চিত যে রুগীর কাছ থেকে এবং রুগীর আশেপাশের ওই কমিউনিটির কাছ থেকে শুনবেন যে এই ডাক্তার ভুল তরিকায় দাঁত ফেলেছে, এবং এই কারণে ডাক্তার এমন কি করে দিল যে কারণে তার রক্ত পড়াই বন্ধ হচ্ছে না। হ্যাঁ, এই ত্রুটিটা ডাক্তারের হয়ে যাবে। এইটা একটা, এই টেস্ট আমরা দিতে পারি না। কেন? বলে যে ডাক্তার টেস্ট দেয়, দরকার নেই, একটা সামান্য দাঁত ফেলবে এটার জন্য টেস্ট দেয়। পাশাপাশি তার হেপাটাইটিস বি, সি। আমি একটু অন্যভাবে আপনাকে বলি যে বলেন তো। আপনি কি 500 টাকা খরচ করতে চান নাকি 5 লাখ টাকা? ডেফিনেটলি যে কেউই মানে টাকার অঙ্কে পিছিয়ে থাকবে আর কি, যে কম খরচ করবে এরকম, তাই না? তাহলে এখন আমি যদি আপনাকে বলি যে আপনি যে টেস্টের কথা বলছিলেন, যে আমি একটি আপনার দাঁত ফেলার আগে আপনার হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি কিংবা ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা, এগুলো যদি আমি না জানি বা এই টেস্টগুলো যদি না দিয়ে আপনার কাজটা করে ফেলি, তাহলে আপনার ঝুঁকি কি কি, আমার ঝুঁকি কি? ধরুন আপনার হেপাটাইটিস বি আছে, আমি জানতাম না, এবং আমি প্রপার প্রিকশন নিলাম না, আমি গ্লাভস পরলাম না, এবং আমার যন্ত্রপাতিগুলো আপনার নিয়ম মাফিক জীবাণুমুক্ত না, জীবাণুমুক্ত হলো না, সেক্ষেত্রে আমার কিন্তু হেপাটাইটিস বিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে গেল, আমি আক্রান্ত হয়ে যেতে পারি। হেপাটাইটিস সি তো আরো এক ধাপে গিয়ে, হেপাটাইটিস সি রক্তের মাধ্যমে ছড়ায়। জি।
তার মানে আমরা তো অনেক ক্ষেত্রেই সার্জারি মানেই তো সেখানে রক্তের একটা উপস্থিতি থাকে, অবশ্যই। এবং হেপাটাইটিস সি রোগী কোনোভাবে যদি তার রক্তটা আমার রক্তের মধ্যে প্রবেশ করতে পারে, তাহলে কিন্তু আমি হেপাটাইটিস সিতে আক্রান্ত হয়ে গেলাম। এবং তখন কিন্তু আর এই টেস্টের যে 400-500 টাকা, সেটা তো কিছুই না। এই যে 5 লাখ টাকার কথা বললাম, সেটা দিয়েও যে আপনি মুক্ত হবেন সেই নিশ্চয়তা নাই, সেই নিশ্চয়তা কেউ দিতেও পারে না। পারে না। তাহলে এই যে এই ব্যবস্থাটা আসলে অবসান হওয়া উচিত। এই যে ব্যবস্থাটা মানে ইদানিং খুব দেখা যায় যে ডাক্তারদের এই অতিরিক্ত টেস্ট দেয়া নিয়ে অনেক কথা আছে মার্কেটে, কিন্তু আমরা যারা ডেন্টিস্ট, হ্যাঁ, যারা ডেন্টাল প্র্যাকটিস করছেন, তাদেরকে তো এটা দেয়াটা দিতেই হবে, এটা দিতে হবে। এর থেকে আমি শুধু বলি, আমাদের বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, আগে আমরা এটা করতাম না। এখন কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে যে রোগীটা প্রতিদিন যে রোগীগুলো আসছে দাঁত তোলার জন্য, তাদেরকেও কিন্তু আমরা রুটিনলি হেপাটাইটিস বি এবং সি করিয়ে নিয়ে তারপর কাজ করছি। এটা শুধু তার ভালোর জন্য না, আমাদের ভালোর জন্য, পরবর্তী রোগীটার ভালোর জন্য। অ্যাজ এ হোল আসলে আমরা সবাই সেফ থাকছি। এই টেস্টের টাকাটা, এটা কিন্তু আসলে আপনাকে আরো অনেক টাকার ঝুঁকি থেকে বাঁচাই দিচ্ছে, এবং এটা আমি মনে করি রুটিনলি এটা ডাক্তারদের দেওয়া উচিত। তবে একটা জিনিস কি আমরা প্রায় শুনে থাকি যে কেউ কেউ বলে থাকেন যারা স্বল্প আয়ের মানুষ, যে এই সমস্ত রোগগুলো বোধহয় বিত্তশালীদের হয়, হ্যাঁ, বিত্তবানদের হয়, আমাদের হয় না, আমাদের নর্মালি দাঁত ফেলে দিলেই হবে, আমাদের এক্সরেও লাগবে না, 500 টাকা সেই অর্থে তাদের কাছে হয়তো বেশিও হয়ে যায়। একদমই ভুল ধারণা আমি বলবো, এই কারণে যে হেপাটাইটিস বি, আপনাকে যদি আমি একটা ছোট্ট পরিসংখ্যান দেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে এটা এখন কি হারে ছড়াচ্ছে। আমাদের নিজস্ব কিছু সমীক্ষা আছে, আর এখন প্রতি 12 জনে, বাংলাদেশে প্রতি 12 জনে একজন হেপাটাইটিস বি দিয়ে আক্রান্ত পাবেন আপনি। আপনি কি বুঝতে পারছেন এটা মহামারী আকারে না, ছড়াচ্ছে? এটা তো খুবই আশঙ্কাজনক একটা ভয়াবহ। তথ্য, ভয়াবহ একটা তথ্য। ভয়াবহ। এইটা থেকে মানে এইটা ও তো আর গরিব আর বড়লোক চিনছে না। না, সেই না, এই খুবই আরো ইন্টারেস্টিং বিষয় আছে। যেমন দেখেন, মনে করেন যে কার্ডিয়াক অ্যারেস্ট, হ্যাঁ, কিংবা স্ট্রোক বা অন্য কিছু, তো গ্রামের সাধারণ মানুষেরও কিন্তু হয়, হ্যাঁ। তাহলে তখন আমি একটা অনেক ধরনের গল্প জানি, শুনেওছি, যে বলে যে বিকেলবেলা মাঠে কাজ করছিল, একটা বাতাস লাগলো, হ্যাঁ, রাতে ঘুমোতে পারলো না, সকালে মারা গেল। এটা জিন ভূতের আছর বা বাজে বাতাস লেগেছে, এরকম। মানে পরবর্তীতে এটা তো আসলে পোস্টমর্টম বা অন্য কিছু হয় না, সাধারণ মৃত্যু হিসেবে ধরে নেওয়া হয়। বাতাস লাগে এই কারণে। হ্যাঁ, বাতাস লাগে এই কারণে, বাতাস লেগে মানুষ মারা যায়। তো সেই জায়গা থেকে আমরা একটা জিনিস বুঝি, পরবর্তী সময়ে এক সমীক্ষায় দেখা গেছে যে প্রায় 54 জনের মতো এরকম মৃত ব্যক্তির উপর গবেষণা চালিয়ে একটা সংস্থা বের করেছে যে বিষয়টা আসলে এরকম কিছুই না, তার কার্ডিয়াক অ্যারেস্টই হয়েছিল, এবং পরবর্তী সময় প্রপারলি অ্যাড্রেস করবার না করবার কারণে তার মৃত্যুবরণ করতে হয়েছে। তো বিষয়টা হচ্ছে ধনী গরিব, বিত্তশালী বিত্তবান কিংবা নিম্ন আয়ের মানুষ ম্যাটার করে না, না, অবশ্যই না। এইটা যেই বিষয়গুলোর জন্য এটা হয়, উচ্চ রক্তচাপ বলেন বা অপর অন্যান্য সমস্যাগুলো বলেন, সেগুলো সেই কারণেই হচ্ছে। সে ধনী হোক, গরিব হোক, প্রাপ্তবয়স্ক, ধনী গরিব অনুযায়ী কিছু রোগ হয়তো আছে, কিন্তু হেপাটাইটিস বি, সি এগুলোকে আসলে ওই ধনী গরিব ওভাবে ভাবার কোনো সুযোগ নাই। না, আর 12 জনে একজন ছড়িয়ে পড়ছে মানে তো আপনি বুঝতেই পারছেন না, 12 জনে একজন ছড়িয়ে পড়ছে মানে তো এটা অ্যাবসার্ড একটা সিচুয়েশনের দিকে যাচ্ছে। আমি বলবো যে আমরা এখন সবাইকে বলিও যে যখনই আমরা দেখতে পাই যে হেপাটাইটিস বি নেগেটিভ আসলো, এবং আমি সবাইকেই বলবো যারা এই অনুষ্ঠান দেখছেন এবং যারা শুনছেন, মূলত যখনই আপনি হেপাটাইটিস বি পরীক্ষা করে যদি দেখেন এটা নেগেটিভ আছে, HbSAg নেগেটিভ, আপনার উচিত হবে তৎক্ষণাৎ যত দ্রুত সম্ভব হেপাটাইটিস বির ভ্যাকসিনটা নিয়ে নেয়, নিজেকে প্রোটেক্টেড রাখা। রাইট, এটা অত্যন্ত জরুরি। জরুরি। আবার অনেকে এই ভ্যাকসিন নিতে গিয়ে শেষ ভ্যাকসিনটাও নেওয়া হয় না, যেটা বুস্টার ডোজ। হ্যাঁ, তো এইটা কিন্তু খুব কমন, হ্যাঁ, যেহেতু সময়টা একটু লম্বা থাকে। তা আমরা আশা করব এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকেও জানিয়ে দিই, বলে দিই, অনুরোধ করি
যে অন্তত আপনার এই ডোজটা কমপ্লিট করুন, তাহলে আপনি ভালো থাকবেন। আরেকটা বিষয় যে টিউমার, হ্যাঁ ডেন্টিস্টরা অবশ্যই নেবেন, হ্যাঁ কারণ ডেন্টিস্ট আপনারা সারাক্ষণ লালা নিয়ে কাজ করছেন, লালার ভেতরে হাত দিচ্ছেন এবং মুখের গহ্বরের ভেতরে আপনাদের কাজ। সো রোগীরা যতটা না জরুরি, প্রতিটা ডেন্টিস্ট হেপাটাইটিস বি প্রোটেক্টেড থাকবেন, এটা আমাদের একটা আবেদন আপনাদের কাছে। আর হঠাৎ করে আমার মুখের বাম পাশটা কাজ করছে না, চোখ নড়ছে না, ঠোঁটও নাড়াতে পারছি না, কেন? মানে এরকম অনেক শোনা যায়। বাতাস লাগার মতো কিছু। হ্যাঁ, বাতাস যারা জানে না বোঝে না, ডাক্তার ওরিয়েন্টেড না, তারা তো আমার বলবে মনে বাতাস হয় লেগে। যেটা আপনি মিন করছেন, আমাদের ভাষায় আমরা বলি ফেসিয়াল পালসি। এটার আরেকটা নামও আছে, মানে আরো কিছু ফিচার Bell's থাকলে palsy। বেলস পালসি বলি আমরা। So, এটা আসলে যাদের হয়, হলে হঠাৎ করেই খুব আতঙ্কিত হওয়ার কিছু নেই, যদিও ঘটনাটা বেশ আতঙ্কের। আপনি হঠাৎ করে সকালে উঠে দেখলেন আপনি হাসতে পারছেন না, মুখ একদিকে বাঁকা হয়ে যাচ্ছে, একদিকে চোখ বন্ধ করতে পারছেন না, কথা বলতে চোখ দিয়ে কখনো কখনো অনবরত পানি পড়ে। পানি পড়ছে এবং ভুরু একদিকে একদম প্লেন হয়ে আছে, আরেকদিকে কুচকাচ্ছে, মানে একদিকে একরকম আরেক দিকটা স্বাভাবিক। এটা মেনে নেওয়া খুব কষ্টের এবং নিঃসন্দেহে আতঙ্কের। কিন্তু সুখবর হচ্ছে সাধারণত এটা কিন্তু নিজে নিজেই অনেক সময় ভালো হয়ে যায়। আচ্ছা, আর কিছু ক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। কেন হয়? এটা মূলত ফেসিয়াল নার্ভ, আমাদের মুখের মাংসপেশিতে যে নার্ভটা মূলত কাজ করে, এটা যখন কাজ করতে পারে না, এটা কোনো কারণে অকেজ হয়ে পড়লেই তখন এটার যে কাজগুলো, সেই কাজগুলো আসলে আর হবে না, আর ফাংশন করবে না বলেই তখন ওই যে আপনি যেটা বলছেন যে আমি হাসতে পারছি না, চোখ বন্ধ করতে পারছি না, শীষ দিতে পারছি না, পানি খেলে একদিক দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, এই ধরনের ব্যাপারগুলো হবে। হঠাৎ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, মনে করেন একটা পেশেন্টের, সিএনজি আরেকটা সিএনজির সাথে সংঘর্ষে সে সামনের দিকের বেশ কিছু দাঁত তার নড়ে গেল, একটা দুটো দাঁত পড়েও গেল, মুখের ভেতর আছে। আপনি কি মনে করেন যে এই দাঁত রেখেই চিকিৎসা সম্ভব? এই প্রশ্নটার উত্তরে সবার আগে জানতে হবে যার সাথে ঘটনাটা ঘটলো তার বয়স কেমন। যদি দাঁতটা হয় দুধ দাঁত, তাহলে সে দাঁত রাখার আর কোনো প্রয়োজন নেই, সেটা ফেলে দেওয়া যেতে পারে। কিন্তু যদি এই দাঁতটা হয় একজন প্রাপ্তবয়স্ক লোকের, তাহলে তো এটা তার জন্য একটা বিশাল ব্যাপার। সামনের দাঁত, সেটা দিয়ে আমি হাসবো, কথা বলবো, আমার সৌন্দর্য, ব্যক্তিত্ব অনেকটাই সেটার উপর নির্ভরশীল। অতএব আমাদের ডেন্টিস্ট হিসেবে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে সম্ভব হলে সেই দাঁতটাকেই রিপ্লেস করা। এবং যেহেতু ঘটনাটা সাথে সাথে হয়েছে, মুখের ভেতরেই আছে, মানে আমার লালার মধ্যেই আছে, তার মানে দাঁতটা এখনো ভায়াবল, এটাকে বাঁচানো সম্ভব। আমরা এটাকে অ্যাভালস টিথ বলি। এবং যে সিচুয়েশনটা আপনি বললেন এরকম হলে ডেফিনেটলি আমরা এই দাঁতটা বাঁচাবো। সেক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে রিইমপ্ল্যান্টেশন বলি আমরা, মানে যে দাঁতটা সকেট থেকে বের হয়ে আসলো, এটাকে প্রপারলি ক্লিন করে, মনে রাখতে হবে গরম পানি দিয়ে ধোয়া যাবে না। কারণ গরম পানি দিয়ে যদি আপনি ধোন, গরম পানি আসলে প্রোটিনকে নষ্ট করে। যে দাঁতটা খুলে আসছে তার শেকড়ের অংশে আমাদের যে কোলাজেন ফাইবারগুলো আছে, আমরা যদি গরম পানি দিয়ে ধুই তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে, তাহলে দাঁতটা আবার আগের জায়গায় বসার সম্ভাবনাটা কমে যাবে। এটা ঠান্ডা রানিং ওয়াটারে ধুতে হবে এবং তারপরে আপনি আবার যে জায়গায় ছিল দাঁতটা যথাস্থানে আবার এটা প্রতিস্থাপন করে পাশের দাঁতের সাথে এটাকে অন্তত 2 সপ্তাহের জন্য ফ্লেক্সিবল স্প্লিন্টিং বলি আমরা, 2 সপ্তাহের জন্য ফ্লেক্সিবল স্প্লিন্টিং করে রাখতে হবে। এর পাশাপাশি আরো কিছু ইনস্ট্রাকশন আপনার রোগীকে দিতে হবে, যেমন সে আগামী 2 সপ্তাহ অবশ্যই নরম খাবার খাবে, শক্ত খাবার খাবে না। ক্লোরোহেক্সিডিন মাউথ ওয়াশ এক্ষেত্রে খুব কার্যকরী। সে প্রত্যেকটি খাবারের পরে ক্লোরোহেক্সিডিন মাউথ ওয়াশ দিয়ে কুলি করবে এবং অবশ্যই ফলো আপে থাকবে আপনার। এবং প্রয়োজন মনে করলে এটা এই দাঁতটাতে পরবর্তীতে কিন্তু রুট ক্যানাল করতে হবে। প্রয়োজন হবে। তাহলে যদি কেউ এই ধরনের অ্যাক্সিডেন্টে আমরা পড়ি এবং আমাদের দাঁত নড়ে যায়, তাহলে সবার আগে যে কাজটি করতে হবে যে ওই অবস্থাতেই যদি সম্ভব হয় নিকটস্থ একজন ডেন্টাল সার্জনকে দেখাতে হবে
তার পরামর্শ মতো কাজ করলে অবশ্যই ব্যাপারটা অবশ্যই 24 ঘন্টার মধ্যেই হতে হবে। 24 ঘন্টা মানে তাৎক্ষণিক ভাবে এবং আরেকটা ইনস্ট্রাকশন বলে দিতে চাই, কখনোই দাঁতটা যদি আপনার মুখের বাইরে পড়ে যায়, দাঁতটা কখনোই শেকড়ের অংশে ধরবেন না। দাঁতটা ধরতে হবে যে অংশটা আমি দেখতে পাই, মাথার দিকে। ক্রাউন, মাথার দিকে, ওই দিকে ধরে নিয়ে আসবেন। কারণ আপনার শেকড়ের অংশে কিন্তু কিছু টিস্যু আছে যেটা আমাদের জন্য জরুরি, ওই দাঁতটার ভবিষ্যৎ যাতে ভালো হয়, টিস্যু যাতে নষ্ট না নষ্ট হয়ে না যায়, সেই জন্য মাথার দিকে যে অংশটা সাধারণত আমরা দেখতে পাই সেই অংশটা ধরে, এবং সম্ভব হলে এটা আমরা আবার মুখের ভেতর গালের মাঝে নিয়ে স্যালাইভাতে নিয়ে ডাক্তারের কাছে যেতে পারি। যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে দুধের মধ্যে নিয়ে আসা যেতে পারে, কিন্তু সাধারণ পানিতে না। আচ্ছা। এবার একটু ভিন্ন প্রসঙ্গ, আপনি বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনি কি মনে করেন যে এই বিগত দিনের ডেন্টাল সোসাইটি থেকে এখন যে গতিশীল অনেক অনেক অনুষ্ঠান দিয়ে অসম্ভব ইনভলভ থেকে ডেন্টিস্টদের সাথে যে সোসাইটি কাজ করছে, সেই সোসাইটি তার ঠিক জায়গাটায় আছে নাকি আরো একটু ছাপিয়ে যেতে পারত? আসলে কাজের তো কোনো শেষ নেই, এবং ছাপিয়ে যাওয়ারও কোনো শেষ নেই। আচ্ছা, আমি মনে করি যে মাঝখানে আমাদের ডেন্টাল সোসাইটির, আমি আমার ছাত্র অবস্থা থেকে ডাক্তার হওয়ার অবস্থাটা মনে করতে পারি। তখন আমরা খুব অ্যাক্টিভ একটা সোসাইটি পেয়েছিলাম, আমার মনে পড়ে। আমরা এখন যেটা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, তখন শেরাটন হোটেল ছিল। আমাদের যারা ইন্টার্নি আমরা ছিলাম, আমরা তখন ডেন্টাল সোসাইটির পক্ষ থেকে একটা রিসেপশন পেয়েছিলাম। আমার এখনো সেই স্মৃতি সজীব, এখনো আমার মনে পড়ে সেই স্মৃতিটা। আমরা খুব আনন্দ পেয়েছিলাম, আমাদের বড় বড় স্যারদের কথা শুনে অনুপ্রাণিত বোধ করেছিলাম। বাট মাঝখানে একটা সময় গেছে যে আমরা আসলে ডেন্টাল সোসাইটির অ্যাক্টিভিটি দেখতে পাইনি। আবার আমরা খুবই লাকি যে এই মুহূর্তে ডেন্টাল সোসাইটি যে দুজন নেতৃত্ব দিচ্ছেন, আমাদের সম্মানিত সভাপতি অধ্যাপক আবুল কাশেম স্যার এবং আমাদের মহাসচিব অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির বুলবুল, তারা দুজনই অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আমি বলবো। কারণ তাদের দিক নির্দেশনায় আসলে ডেন্টাল সোসাইটি আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে, এবং তারা দিনরাত চেষ্টা করছেন আমাদের ডেন্টিস্টদের জন্য কিছু করার। আচ্ছা, এই যে আজকের মীর নওয়াজেশ আলী রাজীব একজন প্রথিতযশা অভিজ্ঞ ডেন্টিস্ট, আপনি কি ছোটবেলা থেকেই ডেন্টিস্ট হতে চেয়েছিলেন নাকি অন্য কোনো স্বপ্ন ছিল? ছোটবেলায় তো অনেক কিছুই ভাবতাম। এখন একটু বড় হয়ে, ম্যাচিউরড হয়ে আমার ইচ্ছে ছিল আমি বিজ্ঞানী হব। বিজ্ঞানী, আমার ইচ্ছে ছিল আমি জেনেটিক্স নিয়ে পড়াশোনা করব। সেই উদ্দেশ্যে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিট ছিল আমার টার্গেট। কিন্তু তারপরে আসলে আমার পরিবারের, আমি মেডিকেল এবং ডেন্টাল দুটোতে কোয়ালিফাই করি, ফরিদপুর মেডিকেল এবং রাজশাহী ডেন্টাল। আমার আত্মীয়র মাঝে এক মামা আছেন যিনি আসলে আমাকে অনুপ্রাণিত করেন এই ডেন্টালে আসার জন্য, এবং তারপর তো এই প্রফেশনকেই ভালোবেসে ফেলছি। এবং আমি বলবো যে আসলে আই টুক দ্য রাইট ডিসিশন। ছোটবেলায় কি ডেন্টিস্ট বা ডেন্টাল সার্জারি, ডেন্টিস্ট্রি নামে কোনো প্রফেশন আছে, এটা আপনি জানতেন? জানতাম, আমার অনেক আতঙ্কের অভিজ্ঞতাও আছে। আমার নিজের দাঁত তোলা নিয়ে, ওই যে মামার কথা বলছিলাম, আমার মনে আছে আমি দৌড়ে পালিয়ে গিয়েছিলাম। কিন্তু আবার এটাও সত্যি, আরেকজন ডেন্টিস্ট বা আমাদের আরেকজন ভালো ডেন্টিস্টই কিন্তু আবার আমার মাঝে ডেন্টিস্টের প্রতি যে ভীতিটা সেটা সরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আপনি যেটা বলতে চাচ্ছেন যে আসলে যখন আমরা পড়াশোনায় যাই বা পড়াশোনা শুরু করি, তখনও আসলে আমার মনে হয় ডেন্টিস্ট্রি পেশা হিসেবে অতটা জনপ্রিয় হয়তো ছিল না। কিন্তু আমি যখন ভর্তি হই, আমি আসলে মন থেকে চেয়েই ভর্তি হয়েছি। আচ্ছা, ছোটবেলায় যেটা থাকে, আমরা সাধারণত দেখে থাকি অধিকাংশ শিশুদের স্বপ্ন দেখবেন যে সে পাইলট হতে চায়। কেন পাইলট হতে চায়? এই জন্য যে ওরা ফ্যান্টাসি পছন্দ করে। ডেফিনেটলি আকাশ দিয়ে উঠছে একটা যান, সেই যান আমি চালাবো, আমি আকাশে উড়বো, আমি উড়বো না, এটা হতেই পারে না। রাইট। তো সেই স্বপ্ন থেকে, সেই ভাবনা থেকে অধিকাংশই কিন্তু পাইলট হওয়ার স্বপ্ন দেখে।
আপনার মতো সায়েন্টিস্ট হওয়ার স্বপ্ন দেখেছে, বা অপরাপর অন্যান্য চ্যালেঞ্জিং বিষয়গুলোর দিকে ধ্যান ছিল। রাইট। কিন্তু পরবর্তী সময় যখন Change ধীরে হয়ে যায়। ধীরে তার একটু বয়স বেড়েছে, অভিজ্ঞতা এসেছে, ম্যাচুরিটি লেভেল আপ হয়েছে, তখন তার স্ব ফিল্ডে কোন জায়গাটা ভালো বা মন্দ বিচার বিবেচনার জায়গাটাও অনেক বেশি পোক্ত হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে এখন ডেন্টিস্ট্রি প্রফেশনের যে বিস্তার, হ্যাঁ, সেখানে অনেকটাই জায়গা করে নিয়েছে বা জায়গা করে নিতে চাচ্ছে হলো ভুয়া ডেন্টিস্ট বা কোয়াক ডাক্তার। মানে এইগুলা এমনভাবে সবকিছু রাহু গ্রাসের মতো গ্রাস করে নিতে চাচ্ছে যে এদের সাথে ফাইট করাটা একটু ডিফিকাল্ট হয়ে উঠছে। আমি খুব অত্যন্ত সাধারণ রোগীদের কথা বলি, তাদের বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, আপনি বড় ডাক্তার, উনি ছোট ডাক্তার, উনি আমার দাঁত ফেলেছে, আমি ভালো আছি, তো উনি টাকা কম নেয়। মানে এই ধরনের নানা ইস্যু, এইগুলা কি মনে করেন যে আমরা সাধারণ যে রোগী, তারা কি এই মূল্যায়নটা এইভাবে করছে কেন? সচেতনতার অভাব নাকি অন্য কোনো কিছু? নিঃসন্দেহে সচেতনতার অভাব। আর পাশাপাশি আমি বলবো যে এ ব্যাপারে আসলে আমাদের সোসাইটির অবস্থানও পরিষ্কার এবং আমার অবস্থানও পরিষ্কার। আচ্ছা, কোনোভাবেই এটা আসলে গ্রহণযোগ্য না যে যিনি চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করেননি বা সে সংক্রান্ত তার কোনো অভিজ্ঞতা নাই, তিনি চিকিৎসা সেবা দিবেন। আপনি কি আপনার মাকে একজন কোয়াকের কাছে পাঠাবেন? নিশ্চয়ই না। তাহলে কেন একজন সাধারণ মানুষের সেক্ষেত্রে কাছে? আমি বুঝবো কিভাবে যে সে কোয়াক? সেক্ষেত্রে বোঝার যেটা উপায়, আমাদের বিএমডিসিতে খুব সুন্দর করে একটা কথা বলা আছে যে বিডিএস এবং এমবিবিএস ছাড়া আর কেউ ডাক্তার না। অতএব আপনি যদি দেখেন যে কারো বিডিএস ডিগ্রিটা নাই কিন্তু সে দাবি করছে সে দাঁতের ডাক্তার, নিঃসন্দেহে সে প্রতারণা করছে। আচ্ছা, এবং সচেতন নাগরিক হিসেবে আমি আশা করব এটা আপনারও দায়িত্ব। এটা শুধু বাংলাদেশ ডেন্টাল সোসাইটির একার দায়িত্ব না যে কোয়াক নির্মূল করবে। এটা আমি মনে করি সচেতন নাগরিক হিসেবে আপনারও দায়িত্ব, কাছের থানায় কিংবা প্রশাসনে যারা আছে তাদেরকে জানানো যে আপনাদের চোখের সামনেই একজন প্রতারণা করছে। আপনি বলতে চাচ্ছেন একটা সামাজিক আন্দোলন অত্যন্ত জরুরি। নিশ্চয়ই। হ্যাঁ, এটা তো এককভাবে শুধু ডাক্তাররাও পারবে না। আমি যদি, আপনি যেটা বললেন যে একজন রোগী যদি নিজে না বুঝেন নিজের ভালোর কথা, আমাদের কাছে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের অনেক রোগী আসে যারা আগে সস্তায় চিকিৎসাটা নিয়েছেন, এখন আমাদের কাছে আসছেন আরো অনেক বেশি টাকা খরচ করেও ভালো চিকিৎসা নিতে। হ্যাঁ, কিন্তু সেটা যদি তিনি প্রথমেই আসতেন, তার কিন্তু তার এর চেয়েও অনেক 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 কম খরচ হতো। কম খরচ হতো। তার মানে কি আমি আসলে কম খরচ করতে যে নিজেকে যে ঝুঁকির মধ্যে ফেলছি, ইন দ্য লং রান আমার কিন্তু আসলে অনেক বেশি টাকাই খরচ করতে হচ্ছে, আমার তার মানে খরচ কিন্তু আমাদের কম হচ্ছে না। মানে এই জায়গাটা খুবই পরিষ্কার যে আমরা খুব বেশি সচেতন না। ইভেন আমাদের দাঁতে যদি মানে অনেক বেশি ব্যথা হয়ে রাতের ঘুমটা হারাম না হয়, তাহলে বোধহয় আমরা ডেন্টিস্টের কাছে যাই না। এই জন্যই আপনি যেটা বলছিলেন যে আসলে আমাদের জোর দিতে হবে, যেটা উন্নত বিশ্বের সবাই ফলো করে, আপনাকে প্রতি 6 মাস অন্তর অবশ্যই একবার আপনার ডেন্টিস্টের কাছে যেতে হবে, যাতে আপনি সুচিকিৎসা পান। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা সাথে সাথে সমাধান হয়। সবচেয়ে বড় ব্যাপার কি, যেমন আমি এটা শুধু দাঁতের চিকিৎসা না, সব চিকিৎসার ক্ষেত্রেই সত্য বলবো, আপনি যত আগে আসবেন আপনার সময় কম লাগবে, খরচ কম হবে এবং আপনি চিকিৎসাটা পাবেন ভালো। এখানে আরো ইন্টারেস্টিং বিষয় আছে, যেমন আপনার প্রতি 6 মাসে যদি একবার স্কেলিং করেন বা দেখান, তাহলে কিন্তু প্রত্যেকটা দাঁতের উপর দিয়েই কিন্তু আপনার ইনস্ট্রুমেন্ট যাচ্ছে, রাইট। প্রত্যেকটা দাঁতই কিন্তু চেক হয়ে যাচ্ছে এবং পরিষ্কার হয়ে যাচ্ছে। তখন যদি ছোট একটা ছিদ্র থেকে থাকে, তাহলে কিন্তু ডেন্টিস্ট আপনাকে বলবে এবং সেই ব্যবস্থা। এবং আরো একটা মজার বিষয় হচ্ছে 6 মাসের মধ্যে ডেন্টাল রিলেটেড খুব কম রোগী আছে যারা আপনার ভয়াবহ ক্ষতি করে ফেলতে পারে। আচ্ছা, সো আপনি যদি আসলে 6 মাস অন্তর অন্তর ডেন্টিস্টের কাছে যান, তাহলে আমি মজা করে মাঝে মাঝে আমার রোগীদের বলি যে আপনি যদি 6 মাস অন্তর অন্তর স্কেলিং করেন, আপনি যখন মরেও যাবেন দেখবেন আপনার একটি দাঁতও নড়ে না। আচ্ছা, আচ্ছা, এটা তো অবশ্যই। অথচ আমরা কিন্তু চারপাশে দেখি, বিশেষ করে বয়স্কদের অনেকেই এমন দাঁত নিয়ে আসছেন যে আমরা ওই দাঁতটা রাখতে পারছি না, ফেলে দিতে বাধ্য হচ্ছি। এরকম কিন্তু অনেক ধরনের রিসার্চ বলে যে আপনি যদি ঠিক যত্নটা করেন আপনার দাঁতের,
তাহলে কিন্তু বৃদ্ধ বয়সে আপনার দাঁত নড়ার হিস্ট্রি থাকবে না। থাকবে না। বলে যে বয়স হয়ে গেছে এই জন্য আমার দাঁত নড়ে, বিষয়টা একদম ঠিক না। ঠিক না। মানে আপনি যদি ঠিক তরিকায় কেয়ার নিলে নড়বে না। কেয়ার নেন, ডাক্তার দেখান, রেগুলার চেক আপে থাকেন, উপযুক্ত খাবার খান, সুগারি কন্টেনিং ফুড না খান বা খাওয়ার পর দাঁত প্রপারলি ব্রাশ করেন, পরিষ্কার করে ফেলেন, তাহলে আমার ধারণা বা যেটা রিসার্চ বলে যে আপনার দাঁত কিন্তু বৃদ্ধ বয়সেও নড়বে না, আপনি ভালো থাকবেন। সুতরাং আপনি কিন্তু এই চান্সটা নিতে পারেন। সচেতন হন, সুস্থ থাকুন, এই হোক আপনার ব্রত। আজকে আমরা কথা বললাম ডক্টর মীর নওয়াজেশ আলী রাজীব ভাইয়ের সাথে। নিশ্চয়ই আমরা তার এই কথাগুলো নেব, আমাদের প্রাত্যহিক জীবনে ফলো করব। আজকে আলোচনার বিষয় যেটা ছিল সেটা হচ্ছে মুখের ঘা সত্যিই কি ঝুঁকিপূর্ণ। মুখের ঘা সত্যিই ঝুঁকিপূর্ণ সেই অর্থে যদি আপনি এটাকে ঠিক নজর না দেন, ধ্যান না দেন। অধিকাংশ মুখের ঘাই ঠিক 2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়, আর 2 সপ্তাহের মধ্যে যদি ঠিক না হয় তাহলে আপনি একজন ডেন্টিস্টকে দেখাবেন। এতেও আতঙ্কিত হবার কিছু নেই, কিছু নিয়ম মাফিক ওষুধ এবং পরিচর্যা করলে এটাও ঠিক হয়ে যায়। তারপরেও যদি না হয়, লাখে একটা, 10 লাখে একটা খুব অল্প পরিমাণ বা অল্প সংখ্যক মানুষের ওরাল ক্যান্সার হতে পারে, তারও চিকিৎসা আছে এবং উপযুক্ত চিকিৎসায় আর্লি ডিটেকশনে ওরাল ক্যান্সার একদম ঠিক হয়ে যেতে পারে। তাহলে মোটা দাগে আমরা ধরে নিচ্ছি যে মুখের ঘায়ের জন্য যেটা বলবো যে আপনি যদি খেয়াল করেন 2 সপ্তাহের মধ্যে কোনো ঘা ভালো হচ্ছে না, তাহলে এটাকে গুরুত্ব দিতে হবে। এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং তিনি যদি প্রয়োজন মনে করেন তাহলে সেটা পরীক্ষা করে দেখবেন এবং ডায়াগনোসিসের প্রেক্ষিতেই আসলে পরবর্তী চিকিৎসা আপনাকে দেওয়া হবে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখবেন প্রিয় দর্শক। আজকের আলোচনার বিষয়ের মোটামুটি অনেক কিছুই আমরা আজকের ডেন্টাল সার্জনের কাছ থেকে জানতে পারলাম এবং পাশাপাশি কিভাবে দুর্ঘটনা কবলিত দাঁত সংরক্ষণ করা যায় এবং অপরাপর বিষয়গুলোও জেনে নিলাম তার ছোটবেলা এবং আনুষঙ্গিক বিষয়গুলো, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির বর্তমান অবস্থান, তার সাংগঠনিক দিক দিয়ে কত দিকে এগোচ্ছে এবং ভবিষ্যতে কি করণীয় তাও আমরা জেনে নিলাম। মীর নওয়াজেশ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আমি এই সুযোগে আওরঙ্গজেব আরু, আমাদের প্রিয় ছোট ভাই এবং তিনিও প্রথিতযশা ডাক্তার, তাকে ধন্যবাদ দিচ্ছি এবং আশা করব আমাদের এই ডেন্টাল আড্ডা চলবে এবং এই ডেন্টাল আড্ডার মধ্য দিয়ে আমাদের রোগীরা, আমাদের ডাক্তাররা সবাই উপকৃত হবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রিয় দর্শক, এর পরের শোতে আমরা অন্য কোনো বিশেষজ্ঞ ডেন্টাল সার্জনের সাথে কথা বলবো, আড্ডা বলবো, জেনে নিব তার কাছ থেকে বিভিন্ন রোগতার প্রতিকার সম্পর্কে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।